বিচ্ছেদের 5 বছর পর গল্পের পার্ট 2। তো আর বেশি কথা না কইয়া চল আমরা গল্পটা কন্টিনিউ করি। তখন আমি ছাদে গিয়ে দেখি যে আমার চাচা আর চাচি আমার আগেই ছাদে কার সাথে যেন কথা বলছে। আমি দরজার আড়ালে একটু লুকিয়ে পড়লাম, দেখলাম তারা যেন কার সাথে কথা বলছে। তার কণ্ঠটা খুব চেনা চেনা মনে হচ্ছে। এটা তো রহিম চাচা, তাহলে রহিম চাচা এখানে কি করে? একটু ভালো করে শুনতে হবে। তখন আমি তাদের কথা শুনতে লাগলাম আর কান্না করতে লাগলাম, কারণ এখানে রহিম চাচাকে একমাত্র আনা হয়েছে আমাকে খুন করার জন্য। যদি আমি তাদের কথা না শুনি তাহলে আজকে আমার শেষ দিন হবে। আমি মনে মনে ভাবলাম, না এখানে পরে থাকতে হবে না, আমি চলে যাব এই বাসা থেকে। এই ভেবে কোনো কিছু না ভেবে সোজা দরজা দিয়ে বাহিরে চলে আসলাম। আপনি বোধহয় মনে করছেন যে আমি ভয় পাইছি, আসলে তেমন বিষয়টা না। আমার ঘৃণা হচ্ছিল তাদের প্রতি, তারা কিভাবে এতটা নিচ হতে পারলো এসব ভাবছি আর রাস্তা দিয়ে হাসছি। তখনই দেখি কয়েকজন ছেলে আমার পিছু নিয়েছে। তারপর তো আপনি আসলেন আর আমাকে রক্ষা করলেন। আমি বললাম, তাহলে তোমার সাথে এসব ঘটে গেছে? ঋতু বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে এখন যাবেটা কোথায়? ঋতু বলল, তা আমি নিজেও জানি না কোথায় যাব। আমি বললাম, তাহলে আমার সাথে চলো। ঋতু বলল, কোথায়? আমি বললাম, আমার বাসায় চলো। ঋতু বলল, যদি আমি সেখানে যাই আপনার কোনো সমস্যা হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি বললাম, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এই বলে ঋতুকে নিয়ে আমাদের বাসার সামনে গেলাম। দরজায় কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, হারামজাদা এতক্ষণে আসার সময় হয়েছে। আর কিছু বলতে যাবে তার আগে ঋতুকে দেখে থেমে গেল। আর আমিও কোনো কথা বলিনি, সোজা বাসার ভিতরে ঢুকলাম। তখন আম্মু বলল, দাঁড়া, এই মেয়েটাকে? আমি বললাম, ও হলো ঋতু। তখন ঋতুর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদেরকে খুলে বললাম, যে ঋতুর সাথে তাদের চাচা আর চাচি কি অত্যাচার করছে। তখন দেখি আম্মুর চোখেও পানি চলে আসছে। আম্মু বলল, ঋতু তুমি কি রাতে খাবার খাইছো? ঋতু বলল, না, আমি কোনো কিছু খাইনি। তখন আম্মু বলল, সাইমন ওকে রিপার রুমে নিয়ে যা, আর তুই নিজেও ফ্রেশ হয়ে নিচে চলে আয়, খাবার খাবো। আমি গিয়ে দেখি যে রিফা দরজা লাগিয়ে ঘুমাচ্ছে। 1-2টা ডাক দেওয়ার পর রিপা এসে দরজা খুলে দিল। ঋতুকে দেখে অনেকটাই অবাক হলো। আমি বললাম, ওকে একটু ফ্রেশ হতে দে। রিপা বলল, ভাইয়া এটা কি ভাবি? আমি ওর মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, একদম বেয়াদব হইছস। তখন রিপা বলল, কুত্তা তোর খবর আছে? ভাবি এই বজারটা অনেক খারাপ, ওকে তুমি প্রতিদিন শাস্তি দিবা। দেখছো তোমার সামনে আমাকে মারছে। আমি লক্ষ্য করে দেখি ঋতু মিটমিট করে হাসছে। সত্যি মেয়েটার হাসি অনেকটাই মায়াবী, ঠিক তার চেহারার মতো। যতই দেখছি ততই যেন তার প্রতি একটা ভালো লাগা কাজ করছে। এই আমি কি ভাবছি, না এটা কখনো হতে পারে না। আমি বললাম, রিপা বেয়াদবি না করে ঋতুকে নিয়ে ভিতরে যাও। রিপা বলল, তাহলে ভাবির নাম ঋতু? ঋতু ভাবি আসো আমার সাথে। এই বলে ঋতুর হাত ধরে তাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে। আমিও পিছনে পিছনে যেতে লাগলাম। তখন রিপা বলল, তোর রুম এইটা না, পাশেরটা। আমি একটু মাথায় হাত বুলিয়ে বললাম, ইয়ে রে। তখন সোজা নিজের রুমে আসলাম আর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। দেখলাম রিপা আর ঋতু একসাথে নামছে। বা ঋতু একটা শাড়ি পরছে, অনেক সুন্দর লাগছে, যেন আসমানের একটা নীলপরি আমাদের বাসায় নিয়ে আসছে। তার মায়া পড়া 2টা চোখ আর নীল শাড়িতে তাকে অনেকটাই সুন্দর লাগছে। আম্মু বলল, তাড়াতাড়ি আয় রিপা মা। রিপা ঋতুকে নিয়ে আসলো। দুইজনে একসাথে বসে খাবারটা খেয়ে নিলাম। তখন রিপা আম্মুর সামনে বলতে লাগলো, আম্মু তার মানে তুমি ভাবিকে মেনে নিয়েছো? আম্মু বলল, কিসের ভাবি? তখন রিপা বলল, এই যে ঋতু ভাবি। ঋতু মিটমিট করে হাসছে। আম্মু ঋতুর দিকে একবার তাকালো। তখন আম্মু একটু মজার ছলে বলল, হ্যাঁ মেনে নিয়েছি ওদের দুজনকে। আর ঋতুর মতো বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তখন আমি ঋতুর দিকে তাকালাম, দেখলাম ঋতুর মুখটা যেন লজ্জায় লাল হয়ে গেছে আর মাথাটা নিচু করে ফেলছে। আমি বললাম, মা এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, এবার তোমরা একটু থামবা। আর রিপাকে আমি চাই তুমি সবটা খুলে বলো। আম্মু বলল, তুই চিন্তা করিস না, আমি রিপাকে সবকিছু বলে দেব। রিপা বলল, কিসের বিষয়ে কথা হচ্ছে? মা বলল, রিপা তুই ঋতুকে নিয়ে তোর রুমে যা। আর ঋতু তুমি রিপাকে নিজের বোন মনে করতে পারো। তখন আম্মু রিপা আর ঋতুকে পাঠিয়ে দিল আর আমাকে বলল, এই শোন বজ্জাত ছেলে, ঋতুর কি বিয়ে হয়েছে? আমি বললাম, না ওর তো বিয়ে হয়নি। আম্মু বলল, তাহলে তুই আজকে একটা কাজের কাজ করছিস,
আমি বললাম মানে তো কিছুই বুঝে উঠতে পারছি না। আম্মু বলল তোর বোঝা লাগবে না। আমি বললাম তোমরা যে কি বলো আর তোমাদের মাথায় যে কি চলে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। গুনে গুনে 21টা বছর হতে চললো। আম্মা বলল পাকনা তো আর কম হইলি না, যা এবার গিয়ে ঘুমা। এই বলে আম্মা আমাকে পাঠিয়ে দিয়ে ঋতু আর রিপার রুমে গেল আর ওদের সাথে গল্প করতে লাগলো। আমি বেচারা আর কি করবো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমের রাজ্যে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠলাম ঋতুর ডাকে। ঋতু বলল এই আপনি উঠেন, আপনাকে আম্মু ডাকছে। আমি বললাম হ্যাঁ উঠছি। তখন শোয়া থেকে উঠে নিচে চলে আসলাম, নাস্তা করে নিজের রুমে আসলাম। তার একটুখানি পর রাহাতকে একটা কল দিয়ে বললাম রাহাত তুই কোথায়? রাহাত বলল মামা মার তো ঘুম থেকে উঠছি। আমি বললাম ব্রাশ মুখে নিয়ে তাড়াতাড়ি দোকানের সামনে আম। রাহাত বলল মামা অনেকটা ক্ষুধা লাগছে, খেয়ে আসি। আমি বললাম তোর খাওয়া লাগবে না শালা, আমি ট্রিট দিমু, আই তুই। তখন রাহাত বলল আচ্ছা আমি আসব। আমিও কলটা কেটে দিলাম। আর যেই না বাসা থেকে বের হব তখন আমাকে ঋতু বলল এই কোথায় যাচ্ছেন? আমি বললাম এই তুমি আমার ঘরের বউ না, বুঝলা? আমি কই যাচ্ছি না যাচ্ছি তোমাকে বলতে হবে না। ঋতু বলল আপনি রেখে যাচ্ছেন কেন? আমি কি এমন বললাম? আমি বললাম আমি একটু বাইরে যাচ্ছি, একটু পর চলে আসব। আর তুমি বাসার বাইরে যাবে না, রিপার সাথে সারাদিন রুমের ভিতরেই থাকবে। যদি কোনো প্রয়োজন হয় বাহিরের কোনো কিছুর আমাকে কল করবা, আর আমার নাম্বারটা রিপার কাছে আছে। ঋতু বলল আচ্ছা। এই বলে ঋতু রিপার রুমে চলে গেল। আমি তার যাওয়ার দিকটা দেখছি, সত্যি মেয়েটা অনেকটাই মায়াবী। এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো তাহলে তাকে স্বপ্নের রানীর মতো করে রাখতাম। এসব ভাবছি আর মিটমিট করে হাসছি। আমি বললাম এই রে হারামজাদা রাহাতরা আবার চলে আসবে। এই বলে দোকানে গেলাম আর গিয়ে দেখি রাহাত মুখে ব্রাশ নিয়ে ব্রাশ করতেছে। আমি বললাম হারামজাদা কেমন আছিস? তখন রাহাত বলল আর কইস না বন্ধু, জীবনটা পুরাই তেজপাতা। আমি বললাম কেন মামা আজকে কইবার? রাহাত বলল তুই হারামি কখনো ভালো হইবি না। আমি বললাম মামা 2টা সিগারেট মারেন। দোকানদার 2টা সিগারেট দিল। আমি একটা রাহাতকে দিতে গেলাম। রাহাত বলল মামা আমি খালি পেটে খামো না। আমি বললাম মামা খালি পেটে খা, কারণ কোন এক বিজ্ঞানী কইছে খালি পেটে সিগারেট খেলে নাকি সিগারেটের ধোঁয়ায় পেটের ভিতরে থাকা সব জীবজন্তু মরে যায়। রাহাত বলল হ্যাঁ এই বিজ্ঞানী তুই ছাড়া আর কেউ না। আমি বললাম শালা এবার সিগারেট নিবি, না হলে কিন্তু সারাদিন উপাস রাখমু। রাহাত বলল আমার আর কি করার অকথ্যা। এই বলে সিগারেটটা রাহাত আমার হাত থেকে নিয়ে জ্বালিয়ে দিল। আমি বললাম শালা একটা নেই মনে হয় পুরাটা শেষ করে লাইবি, আর কিছুক্ষণ আগে কইছস আমি খামো না। আসলে আপনাদেরকে একটা কথা বলা হয়নি, আমি আর রাহাত অনেকটাই ক্লোজ। ধরতে গেলে আপন ভাইয়েরাও এমন হয় না। আমি আমার সাথে ঘটে যাওয়া সকল কিছু রাহাতকে বলে রাখছি, আর রাহাতও তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমাকে বলে। রাহাতকে বললাম রাহাত তোকে একটা কথা বলতে চাই। রাহাত বলল কি কথা? আমি বললাম ঋতুকে না আম্মু পছন্দ করছে। রাহাত বলল মানে দোষ? আমি বললাম ঋতুর সাথে আমার বিয়ের কথা বলছিল, যা তাদের মতিগতি দেখে আমি বুঝতে পারলাম। রাহাত বলল মানে দোষ? আমি তো কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি বললাম কালকে আমি ঋতুকে নিয়ে আমাদের বাসায় গেলাম। তখন রাহাত বলল তোদের বাসায় কেন গেলি? তখন আমি রাহাতকে সবকিছু খুলে বললাম। রাহাত বলল ও আচ্ছা এই ব্যাপার, তো ঋতু কি তোকে ভালোবাসে? আমি বললাম তা তো আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় ঋতু তোকে অনেকটা ভালোবাসে। রাহাত বলল ওর প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আর হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। তুই তো জানিস যে আমার মামাতো বোনের সাথে আমার বিয়েটা হয়েছে। যখন ওরা আমাকে রিজেক্ট করে দিয়েছিল তখন আগ থেকে সবকিছু তুই জানিস। আর হ্যাঁ ওর বিষয়ে আমার সাথে কোনো কথা বলবি না প্লিজ। আমি বললাম ঠিক আছে। আর তখন তাকে বললাম আজকে একটু রাতে বের হবি, আর হ্যাঁ আমার ফেভারিট বাইকটা নিয়ে আসিস কিন্তু। রাহাত বলল আজকে কার মরার টিকিট কাটবি রে? আমাদের এলাকার চেয়ারম্যান। রাহাত বলল মানে? আমি বললাম সেটা তোকে রাতেই খুলে বলবো। আর কিছুক্ষণ দুইজনে আড্ডা দিলাম। তারপরে রাহাতকে বললাম দোস্ত আসি, পরে কথা হবে। দুইজনে দুইজনের পথে যেতে লাগলাম। বাসায় আসতেই দেখি আসসালামু আলাইকুম। তো গল্পটা অনেকটাই ছোট হয়ে যাইতেছে ইউটিউবের জন্য, তো আপনারা মনে কষ্ট নিয়েন না।
আসলে আমি এখনো পুরো গল্পটা লিখতে পারি নাই, যদি পুরো গল্পটা লিখতে পারি আশা করি খুব তাড়াতাড়ি গল্পটা দেওয়া হইব। আর হ্যাঁ, অবশ্যই যারা ভিডিওটা দেখেন অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমরা গল্প দিয়ে থাকি। তো ভালো থাকেন, নিজেকে খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ।